জাহিদ ভাই, আপনার কাছে আসি জি। একটা বিষয় যদি বলেন, একেবারে বিষয়গুলো তো আলোচনা করা খুবই কঠিন বিষয়। যে ধরুন এখন সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার আদালতে গেল, তারা হয়তো এখন তারা ন্যায় বিচার পেল, বললো যে ওই হত্যাকাণ্ডটা একেবারে বিচার বিভাগীয় হত্যাকাণ্ড ছিল। তাতে করে কি হবে? একজন সালাউদ্দিন কাদের চৌধুরী, একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, যিনি বাংলাদেশের জন্য এত ত্যাগ করেছেন, তাকে কি আর ফেরত আনা সম্ভব? মানে ঠিক বাংলাদেশি রাজনীতিবিদ বললে আমি হুমামের সামনেই বলি, তার আবেগ আছে তার বাবার প্রতি, কম বলা হয়। মানে একজন পার্লামেন্টেরিয়ান, আমরা দেখবেন আমাদের ইতিহাসে পার্লামেন্টেরিয়ান খুব বেশি পাইনি। আমার একটা স্মৃতি মনে পড়ে, আমরা প্রথম যখন পার্লামেন্ট দেখতে শুরু করি, মানে সালাউদ্দিন কাদের চৌধুরী এতগুলো বই কাগজ নিয়ে উনি এভাবে ঢুকতেন বেরোতেন, ওনার টেবিলের উপরে এতগুলো কাগজ, ওনার উইট, মানে ওনার মতো উইটি মানুষ খুব কম ছিলেন। সো আমরা অনেক বড় হারানো হয়েছে, এটা কোনো সন্দেহ নেই, এটা পাওয়া যাবে না। কিন্তু হুমামরা যে চেষ্টাটা করছেন এটারও একটা খুব গুরুত্বপূর্ণ যুক্তি আছে এবং এটার একটা গুরুত্বপূর্ণ প্রভাব আমাদের ভবিষ্যতে থাকবে বলে মনে করি। একটা জিনিস খেয়াল করব, আমি তাত্ত্বিকভাবে ধরে নিলাম এখানে এই ট্রাইব্যুনালে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তারা অভিযুক্ত ছিলেন, ধরে নিলাম যে তাদের এই অপরাধ ছিল, কাগজে কলমে বলছে, জামায়াতেরও লোকজন ছিলেন। জামাতের অনেকের ব্যাপারে আমি কিন্তু নিজেও মনে করি আমাদের যথেষ্ট ডকুমেন্ট আছে তাদের এই প্রভাবে, তাদের এই অপরাধের সাথে ইনভলভমেন্ট ছিল। কিন্তু আমি ধরে নিলাম যে পাওয়া গেল। কিন্তু একটা কোর্ট আসলে বিচার কিভাবে করে, মানে ওনারা যে অভিযোগটা প্রধানত করছেন, খেয়াল করুন, যে অবস্ট্রাকশন অফ জাস্টিস, যে একটা কোর্ট সমান সুযোগ দিয়েছে কিনা, এবং কোর্ট বিচার করবে তার সামনে উত্থাপিত তথ্য প্রমাণ সাক্ষ্য এগুলোর ওপরে। এজন্য অনেক সময় যেটা হয়, আমাদের কোর্ট সম্পর্কে এই আলাপটা আছে, জাস্টিস বা জুরিসপ্রুডেন্সের বেসিক, যে একজন নিরপরাধ মানুষকে শাস্তি না দেওয়ার জন্য যদি আপনার অনেক অপরাধীকে ছেড়ে দিতে হয়, তাই করবেন। সুতরাং শতভাগ নিশ্চিত, এবং মৃত্যুদণ্ডের মতো একটা সিদ্ধান্ত আপনি নিচ্ছেন, এর চেয়ে কোনো খারাপ কোনো নজির হতে পারে না আমাদের এই ট্রাইব্যুনালে যা হয়েছে। তো এই জিনিসটা উদ্ঘাটিত হওয়া দরকার, এটা আমাদের ইতিহাসের অংশ। এবং জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হিসাবে হুমাম কাদের চৌধুরীর এই বোধ, এই তৃপ্তি থাকা দরকার যে তার বাবা অপরাধী ছিলেন না, তাকে অন্যায়ভাবে এটার স্বীকার করা হয়েছে। এবং ভবিষ্যতে আমরা আলোচনার মধ্যে আমাদের এই বিচারের উদাহরণগুলো আনবো। শুধু তাই না, ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে যে আলাপগুলো আসলে এখন পৃথিবীতে আছে, তার মধ্যে অনেক কারণ আছে, এর মধ্যে এটাও একটা কারণ, যে কোনো এক কারণে কোনো একটা ভুলে যদি আপনি একজন মানুষ অবিচার হয়ে যায়, আপনি ফেরত আনতে পারছেন না ওই মানুষটাকে, মানে এর চেয়ে তো মর্মান্তিক কিছু হতে পারে না, এর চেয়ে মর্মান্তিক কিছু তো আর হতে পারে না। সো এই আলাপগুলো আমাদের এখানে থাকা দরকার। এবং আমি শুধু এই কেস না, এইখানে যারা যারা অভিযুক্ত ছিলেন, আমি একবার জামায়াতের যিনি আইনজীবী জনাব আজহারুল ইসলামের যিনি আইনজীবী শিশির মনিরের সাথে আমি ছিলাম, আমি ওনার সাথে একটা টক শোতেই কথা বলছিলাম, উনিও তাই মনে করেন, আমিও তাই মনে করি, যে আমাদের এই প্রত্যেকটা বিচার আবার শুরু থেকে দেখা দরকার আছে। কারণ আমাদের জাতির ইতিহাসে একটা প্রসিডিওরাল ভুলের জন্য আসলে কি কেউ সমস্যায় ছিলেন না? আমি খোলাখুলি যদি বলি, আমি জামায়াতের অন্তত 2-3 জন নেতা যারা ওই সময় খুব গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন বাহিনীর কমান্ডার বা সহযোগী হওয়ার অভিযোগ হিস্ট্রিকলি আছে, আবারও বলছি তাদেরও বিচার কিন্তু প্রসিডিওরালি ভুল ছিল, তাদেরকেও আসলে অহেতুক, মানে তাদের ব্যাপারে যে তথ্য প্রমাণ দেওয়া হয়েছে তাতে তাদের মৃত্যুদণ্ড হওয়ার কোনো কারণ নাই, এটা কিন্তু আমি মানি। তো প্রসেসে ভুল ছিল, কিন্তু তার মানে কি তাদেরকে কোনো রকম কোনো অপরাধ ছিল না? এটা আমাদের একবার তলিয়ে দেখা দরকার আছে। সো এই পুরো আইসিটিতে যা যা হয়েছিল ওই সময়, এগুলোর একদম একটা পুনর্মূল্যায়ন, আমি যতদূর জানি ইন্ডিয়াতে এই ধরনের একটা ডিরেকশন আছে, সব শেষ হওয়ার পরও আসলে নতুন করে আবার এই জিনিসগুলো দেখার সুযোগ আছে, এগুলো দেখা হওয়া দরকার। আপনি কিছু একটু অ্যাড করবো যে ওই সময়টাতে এই বিচার হওয়ার জন্য যে সর্বোচ্চ মৃত্যুদণ্ড হতেই হবে, জি, একটা আন্দোলন তৈরি হলো, একটা প্ল্যাটফর্ম তৈরি করা হলো। আর একটা বিষয় বলি, যেদিন সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হয়, ওই দিন ওনাদের বাসায় আমার কাভার করতে যাওয়ার সুযোগ হয়েছিল। ওই দিন একজন মন্ত্রী, সরকারের মন্ত্রী বাসায় গিয়েছিলেন। তো উনি তখনও বলছেন, উনি কিন্তু মন্ত্রী বলছেন যে আসলে সেটা আমি জানি যে এটা উনি এই দোষের দুষ্ট না, তার বন্ধু। তো এতগুলো মানে একদিক থেকে বলা হচ্ছে যে বিচার হতে হলে সর্বোচ্চ মৃত্যুদণ্ডই হতে হবে, আপনি সেটা নিশ্চিত করে চাচ্ছেন? নিশ্চিত করে যাচ্ছি, হ্যাঁ। মানে আমরা ইনফ্যাক্ট বাদী মাঝে মাঝে মৃত্যুদণ্ড চাইতেও পারে, খেয়াল করি আমরা বলি না যার পরিবারের কেউ হত্যাকারী আমি ওর ফাঁসি চাই, কিন্তু আপনি এটার জন্য চাপ প্রয়োগ করেছেন, বল প্রয়োগ করেছেন, এবং এই চাপের কারণে আইনটার একবার পরিবর্তন হলো। কাদের মোল্লার ঘটনার পরে এই আইনটার পরিবর্তন হলো। একটা মানুষ একটা আইনের অবস্থা, আপনি প্রিভিয়াস এফেক্টিভনেস, এটা কি সুযোগ আছে যে মানে বিচার হয়ে যাওয়ার পরে? না, আমি দেখি না। এবং যেই মানুষটা ভুল যদি হয়ে থাকে, কথার কথা কোনো আইনের সমস্যা থাকে, আপনি সংশোধন করে পরবর্তীতে করতে পারেন। কিন্তু আপনি একই যে মানুষটার কাছে ভূতাপেক্ষা আপনি এটা এফেক্টিভনেস দিয়ে তাকে এটার মধ্যে ইনক্লুড করছেন। আচ্ছা, আমি এভাবে বলি,
স্কাইপ কেলেঙ্কারি ফাঁস হয়েছিল ফাঁস না? হয়েছিল। ওখানে একজন বিচারক বলছেন সরকার গেছে পাগল হইয়া, তারা একটা রায় চায়। মানে এসবের পর আর এই কোর্ট নিয়ে আসলে আলাপ করার আর কিছু নাই। এখানে সুখরঞ্জন বালির ঘটনা ঘটেছে, এগুলো তো আমাদের জানা ঘটনা, কিভাবে কি এসব ঘটলো, কিভাবে ঘটলো। সো এই হচ্ছে পরিস্থিতি। সরকার জাস্ট কিছু মানুষকে হত্যা করতে চেয়েছিল, এবং আমরা সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীরও, যার ইভেন একটা ফেয়ার ট্রায়ালে মৃত্যুদণ্ড হয়ও যদি, তারও ফেয়ার ট্রায়ালটা চাই। আর আরেকটা কথা বারবার আমি বলতে চেষ্টা করছি, কোর্টও কিন্তু তার রায়ে এটা বলেন, কোর্ট সিদ্ধান্ত নেয় আসলে তার সামনে উত্থাপিত তথ্য প্রমাণ, যুক্তি, সাক্ষী, এটার ভিত্তিতে। মারাত্মক কোনো খুনির খুন প্রমাণ করার যদি যথেষ্ট তথ্য প্রমাণ না থাকে, জেনারেলি বলছি, কোর্ট কিন্তু তাকে ফাঁসি দিতে পারে না, তাকে ছাড় দিয়ে দিতে হবে, না তাকে খালাস দিয়ে দিতে হবে। কোর্ট কোনোদিন পারসেপশন, কোর্ট কোনোদিন কোনো বিশ্বাস, কোর্ট কোনোদিন এসব থেকে পারে না, কোর্ট ওইটার উপর। সো এটার বাংলাদেশের ইতিহাসে এটার যে বিভৎস একটা বিচার হয়েছে, সেই বিচারটার নতুন করে দেখা উচিত বলে আমি মনে করি, এবং আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ শুরু করেছে।